যখন কোনো পুরনো দালান বা বড় বিল্ডিং ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয় তখন পুরো বিল্ডিং হাতে কুড়িয়ে ভাঙা সম্ভব না। একদিকে সময় বেশি লাগে, অন্যদিকে শ্রম আর খরচও বেড়ে যায়। এজন্য অনেক সময় রেকিং বল ব্যবহার করা হয়। এক ধরনের বিশাল ইস্পাতের গোল বল যা একটা ক্রেনের মাথায় ঝুলিয়ে দিয়ে বারবার ভবনের উপর আঘাত করা হয় যতক্ষণ না পুরো বিল্ডিংটা গুঁড়িয়ে পড়ে। এই বলগুলো সাধারণত 1 থেকে 2 টনের মতো ওজনের হয় এবং এটি বাতাসে দুলিয়ে এনে প্রচণ্ড গতিতে ভবনের এক পাশে আঘাত করা হয়। প্রথম আঘাতে দেওয়াল ভাঙে, পরের আঘাতে ভিতরের কাঠামো দুর্বল হয় আর একসময় পুরো অংশ ধসে পড়ে। এই প্রক্রিয়াটিকে বলে ইনার্শিয়াল ডেমোলিশন, মানে এক ধরনের কম্পন আর আঘাতের ধাক্কা দিয়ে শক্ত কাঠামোকে দুর্বল করে ফেলা। এই টেকনিক আগের যুগে প্রচুর ব্যবহার হতো, বিশেষ করে 1900 থেকে 1980 সালের মধ্যে, যখন আধুনিক ধ্বংস প্রযুক্তি ছিল না। তখন এই ধরনের বড় বড় বল দিয়ে গুদাম, পুরনো কারখানা, বহুতলা বিল্ডিং, এমনকি জেলখানা পর্যন্ত ভেঙে ফেলা হতো। তবে এর একটা সমস্যা আছে, যদি আশেপাশে ঘনবসতি থাকে বা অন্য বিল্ডিং বেশি কাছে থাকে তাহলে এই বলের আঘাতে কংক্রিট ছিটকে গিয়ে পাশের বিল্ডিংয়ে ধাক্কা লাগতে পারে। আবার নিয়ন্ত্রণ হারালেও এই বল অন্যদিকে আঘাত করে ফেলতে পারে। এই কারণে এখন অনেক জায়গায় এই বল ব্যবহার করা নিষিদ্ধ বা সীমিত করে দেওয়া হয়েছে। এখন আধুনিক বিল্ডিং ভাঙার সময় এক্সকাভেটর, হাইড্রোলিক ব্রেকার বা বিস্ফোরক ব্যবহার করা হয়। তবে এখনও কিছু দেশে যেখানে জায়গা খালি থাকে বা খরচ কম রাখতে হয় সেখানে এই র্যাকিং বল পদ্ধতি ব্যবহৃত হয়, কারণ এতে সময় কম লাগে, কোনো জটিল মেশিন লাগে না, শুধু একটা বড় ক্রেন আর সেই বলটুকুই। এই বল চালানো খুব দক্ষতার কাজ। অপারেটরকে বুঝে বুঝে দুলিয়ে আঘাত করতে হয়, না হলে ভবনের কাঠামো একসাথে না ভেঙে পড়ে গিয়ে পাশে ঝুঁকি তৈরি করতে পারে। আবার যদি ভিতরে ইস্পাতের রড বেশি থাকে তাহলে একাধিক আঘাতেও দেয়াল না ভাঙতে পারে। এজন্য অনেক সময় আগে থেকে দেয়াল কেটে বা দুর্বল করে রাখা হয় যাতে আঘাত সহজে কাজ করে। এখন যদিও প্রযুক্তি বদলে গেছে, কিন্তু এই বিশাল ইস্পাতের বল দিয়ে ভবন ভাঙা এখনও এক ধরনের প্রতীক, যেখানে শক্তির সরাসরি ব্যবহারেই কাজ হয়, কোনো সফটওয়্যার, কোনো সেন্সর না। এক আঘাতে সব মাটিতে মিশিয়ে ফেলার এই পদ্ধতি এখনও কম খরচে অনেক দেশে কার্যকর হিসেবেই টিকে আছে। ক্রুইজ শিপস ডামস্ব্যাগ। এই কাঠ দেখতে কালো, প্রায় রাতের মতো গাঢ়, এতটাই ভারী আর ঘন যে পানিতে ফেললেও ডুবে যায়। এই কাঠের নাম আফ্রিকান ব্ল্যাকউড। বৈজ্ঞানিকভাবে এর নাম ডালবার্গিয়া মেলানক্সিলন, আর স্থানীয়ভাবে এটাকে মেইঙ্গো নামেও ডাকা হয়। এটা পৃথিবীর অন্যতম দামি কাঠ, এমনকি প্রতি কেজির দামে সোনাকেও ছাড়িয়ে যায়। তবে শুধু দাম নয়, এই কাঠের চারপাশে যে ব্যবসা, চাহিদা আর ধ্বংস, সব মিলিয়ে এর গল্পটা অনেক বেশি জটিল। এই গাছ মূলত আফ্রিকার টানাটানিতে ভরা শুষ্ক এলাকায়, বিশেষ করে তানজানিয়া, মোজাম্বিক আর কেনিয়ার কিছু নির্দিষ্ট জায়গায় জন্মায়। এই গাছ বড় হতে সময় লাগে কমপক্ষে 60 থেকে 100 বছর, আর একবার কাটা গেলে সেই জায়গায় নতুন গাছ সহজে জন্মায় না। কিন্তু এই কাঠের চাহিদা এতটাই বেশি, বিশেষ করে ইউরোপ আর আমেরিকার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইন্ডাস্ট্রিতে, যে এর জন্য গোটা বন উজাড় করা হচ্ছে। এই কাঠ দিয়ে বানানো হয় বিশ্বমানের ক্লারিনেট, ওবো, ব্যাগপাইপ ইত্যাদি যন্ত্র, যেগুলোর শব্দ হয় গভীর, মসৃণ আর অনেক দিন টিকে থাকে। এমনকি এই কাঠের তৈরি যন্ত্র এক একটা কয়েক প্রজন্ম পেরিয়ে ব্যবহার করা যায়। এক একটা ছোট টুকরো $100 থেকে $500 পর্যন্ত বিক্রি হয়, আর 1 ঘনমিটার কাঠের দাম $10,000-এরও বেশি হয়। এই লাভের কারণে এই গাছ এখন অবৈধভাবে কাটা হচ্ছে, পাচার হচ্ছে আর স্থানীয় বনভূমি ধ্বংস হচ্ছে। আগে এই কাঠ কেবল স্থানীয়ভাবে ব্যবহৃত হতো খোদাই, আসবাব, ঘর সাজানোর কাজে, কিন্তু যখন ইউরোপিয়ান যন্ত্র নির্মাতারা এর শব্দের গুণাগুণ আবিষ্কার করলো তখন থেকেই এর দাম কয়েক গুণ বেড়ে যায়। আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপের বড় বড় মিউজিক কোম্পানিগুলো এই কাঠ ছাড়া যন্ত্র বানায় না, আর এটাই এই গাছের সবচেয়ে বড় দুর্ভাগ্য। এই পরিস্থিতি সামাল দিতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন আফ্রিকান ব্ল্যাকউড কনসারভেশন প্রজেক্ট নামে কিছু সংগঠন গাছ লাগানো শুরু করেছে, স্থানীয়দের প্রশিক্ষণ দিচ্ছে এবং টেকসইভাবে কাটার কৌশল শেখাচ্ছে। কিছু যন্ত্র নির্মাতা আবার বিকল্প উপাদান খুঁজছে যাতে চাপ কিছুটা কমে, কিন্তু বাস্তবতা হলো এই কাঠের চাহিদা বাড়ছেই, আর সেই তুলনায় বন রক্ষা করা যাচ্ছে না। এই কাঠ এখন শুধু দামি না, এটা এখন একটা প্রতীক, যেখানে প্রকৃতি, সংস্কৃতি আর টাকার লোভ একসাথে সংঘর্ষে জড়িয়েছে। একদিকে কেউ এই কাঠে বাজনা বাজিয়ে মঞ্চ মাতাচ্ছে, অন্যদিকে কোথাও একটা জঙ্গল চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আর তাই প্রশ্নটা শুধু দামের না, প্রশ্নটা হলো এই কাঠের শব্দ আমরা আর কতদিন শুনতে পারবো? কারণ একবার যদি বন শেষ হয়ে যায় তখন আর কোনো গান থাকবে না, শুধু নীরবতা। যারা পাপুয়া অঞ্চলের জঙ্গল নিয়ে জানে তারা এই ফলটার সঙ্গে পরিচিত। এর স্থানীয় নাম বুয়ামেরা, যার বাংলা করলে দাঁড়ায় লাল ফল। এটা আসলে প্যান্ডানাস নামের এক ধরনের গাছের ফল, যেটা দেখতে অনেকটা কাঁঠালের মতো হলেও প্রকৃত অর্থে একেবারে আলাদা। শুধু লাল না, এর একটা হলুদ রঙের ধরনও পাওয়া যায়।
যার বাইরের খোসা অনেকটা কাটা কাটা এবং শক্ত ধরনের। খাওয়ার আগে এই ফলের ভিতরের অংশ থেকে মাঝখানের কঠিন অংশ আলাদা করে ফেলতে হয়, কারণ সেটা খাওয়ার যোগ্য না। সাধারণত এই ফল ফুটিয়ে বা সিদ্ধ করে খাওয়া হয়। এই ফলের যেটুকু খাওয়া যায় সেটা হচ্ছে বীজের চারপাশে লেগে থাকা লাল পাল্প বা নরম অংশ। বীজগুলো খুব শক্ত আর খোসার মতো শক্ত হওয়ায় সেগুলো আলাদা করে রেখে দেওয়া হয়। অনেক সময় লোকজন একটু পরিশীলিতভাবে খেতে চাইলে হাতে করে ফলটা চিপে রস বের করে নেয়, তারপর সেই রস খাবারের উপর ঢেলে খায় যাতে স্বাদ বাড়ে। এই ফলটা দেখতে যেমন অদ্ভুত, খেতে কিন্তু তেমন খারাপ না। এর একটা হালকা ফুলের ঘ্রাণ আছে, সঙ্গে তেলতেলে ধরনের একটা স্বাদ থাকে। খাওয়ার পর একটা কষা ভাব মুখে লাগে, কিন্তু সেটা খুব বেশি বিরক্তিকর না। এর ভেতরের রং গাঢ় লাল এবং রসটা বেশ ঘন হয়। অনেক জায়গায় এই ফল শুধু খাওয়ার জন্য না, ঘরোয়া কাজে ব্যবহার হয়, কারণ ফলটা সিদ্ধ করলে এর পাল্প একটু ঘন হয়ে যায় এবং ভাত বা অন্য খাবারের সঙ্গে মিশে যাওয়ার উপযোগী হয়। যেহেতু বীজ খাওয়া যায় না, তাই খাবারের সময় সেগুলো আলাদা করে নিতে হয়। অনেকের ধারণা ছিল এই ফলটা খেতে বিষাক্ত হতে পারে, কিন্তু আসলে সেটা ঠিক না। যদি ঠিকভাবে খোসা ছাড়ানো আর সিদ্ধ করা হয় তাহলে এটা খাওয়ার জন্য নিরাপদ। অনেক এলাকায় লোকজন এই ফল দিয়ে পিঠা বা পায়েসের মতো খাবারও তৈরি করে। এই ফলের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খাওয়ার পদ্ধতি খুব নির্দিষ্ট। মাঝখানের শক্ত অংশ ফেলতে হবে, তারপর সিদ্ধ করতে হবে, এরপর পাল্প আলাদা করে নিতে হবে। এই কারণে এটা একটা রুটিন মাফিক কাজ হয়ে যায়। আবার যারা একটু ভিন্ন স্বাদের খাবার খেতে পছন্দ করে তারা এই ফল দিয়ে রান্না করা খাবার খেয়ে থাকে। সবশেষে এটা বলা যায় যে বুয়ামেরা দেখতে যেমন জটিল, খাওয়ার পদ্ধতিও তেমনই সুনির্দিষ্ট। তবে যারা জানে কিভাবে খেতে হয় তারা এটা অনেক বছর ধরে ব্যবহার করে আসছে। ফলটা দেখতে যতটা দুর্লভ মনে হয়, খেতে ঠিক ততটাই সরল, যদি কেউ ঠিকভাবে প্রস্তুতি নেয় এবং খাওয়ার পদ্ধতি বোঝে। উত্তর আমেরিকার কিছু এলাকায় একটা গাছ আছে যার গায়ে ছোট ছোট ফোড়ার মতো দেখা যায়। এই গাছের নাম বলসাম ফার। দেখতে শিমুল গাছের মতো হলেও এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এর বাকলে থাকা ছোট ছোট পিণ্ড বা গুটির মতো অংশ। এগুলো আসলে কোনো রোগ নয়, বরং প্রাকৃতিকভাবে তৈরি হওয়া রজন বা গাম, যেটা গাছ নিজেই তৈরি করে। এসব গাছ মূলত পাহাড়ি এলাকা বা ঠান্ডা আবহাওয়ায় জন্মে এবং বছরের নির্দিষ্ট সময় এদের বাকল ফুলে ওঠে। যখন এই গাছের পিণ্ডগুলো পরিপক্ক হয় তখন গাছের গায়ে চাপ দিলে সেখান থেকে স্বচ্ছ ঘন সুগন্ধি রজন বের হয়। এই রজনের একটা বিশেষ গন্ধ থাকে, অনেকটা প্রাকৃতিক সুগন্ধির মতো, এবং এটি সরাসরি হাতে বা মুখে লাগানো যায়। যারা এই গাছ থেকে রজন সংগ্রহ করে তারা জানে ঠিক কোন সময় চেপে ধরলে রজন বেশি বের হয় এবং কোন গাছগুলো সবচেয়ে বেশি উপযোগী। রজন বের করার পদ্ধতিটা দেখতে অনেকটা ফোড়া চেপে ফেলার মতো। কেউ যদি গাছের বাকলে থাকা ফোলাভাব ধরে চাপ দেয় তাহলে ভেতর থেকে গাঢ় রঙের ঘন রস বেরিয়ে আসে। এই রস সংগ্রহের জন্য অনেকেই হাতে করে কাঁচ বা ছোট পাত্র ব্যবহার করে। এই রজনের ব্যবহার শুধু সুগন্ধি হিসেবে নয়, বরং এই গাম দিয়ে বানানো হয় অ্যারোমেটিক ক্যান্ডেল, হালকা ধরনের বডি অয়েল এবং কখনো কখনো ঔষধি মলমের উপাদান হিসেবেও ব্যবহৃত হয়। কারণ এই রজনে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে এবং এটি ত্বকে লাগলে ঠান্ডা ভাব আসে। এই বলসাম ফার গাছগুলো শুধু রজনের জন্য নয়, বরং এর পাতা, গঠন এবং সুগন্ধির কারণে বড়দিনের সময় ক্রিসমাস ট্রি হিসেবেও ব্যবহার করা হয়। কারণ এই গাছের ঘন ডাল আর পাতাগুলো ভেঙে গেলেও গন্ধ ছড়ায়, তাই অনেক পরিবার ঘরে এনে সাজায়। যারা এই গাছ চেনে তারা জানে কোন গাছ সবচেয়ে বেশি রঞ্জন ধরে রাখে এবং কোন বয়সের গাছে চাপ দিলে সবচেয়ে ঘন রস পাওয়া যায়। কেউ কেউ গাছের বাকল ছেড়ে নয়, বরং যতটা সম্ভব গাছ ক্ষত না করে শুধু চেপে রঞ্জন বের করে এবং বাকল অক্ষত রাখে। এইভাবে গাছও বাঁচে এবং আবার রজন জমতে শুরু করে। এই রজন একবার বের হয়ে গেলে তা আবার অনেক সময়ের পর গড়ে ওঠে। এজন্য প্রতি গাছ থেকে মাত্র কয়েকবার রস নেওয়া হয় যাতে গাছ মরে না যায়। রজন বের করার সময় যেসব পিণ্ড ফেটে যায় সেগুলোতে বাতাস ঢুকিয়ে শুকিয়ে যায় এবং পরের বছর আবার ফুলে ওঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো এই বালসাম ফার গাছের সুগন্ধি রজন সংগ্রহের জন্য পুরো প্রক্রিয়ায় গাছের শরীরে বড় ক্ষতি না করেও নিয়ম মেনে চাপ দিলে সেই ফোড়ার মতো গাঁটগুলো থেকে একেবারে স্বচ্ছ ও ঘন রজন বের হয়ে আসে, যেটা একসাথে সুগন্ধি, ঔষধ এবং প্রসাধনী তৈরির কাজে ব্যবহারযোগ্য।